বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। আমরা শুরু করি মোহাম্মদ শিশির মনির আপনাকে দিয়ে, যে কি বুঝলেন মমতা ব্যানার্জি যেই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদের প্রসঙ্গে বলেছেন, সেটা কি মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার কথায়? আকার ইঙ্গিতে তো তাই মনে হয়, এটাকে ইন্ডিকেট করছেন তিনি। তিনি কি জানেন, তিনি ভালো বলবেন, তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এটা মিস্টেরিয়াস আমার কাছে। বের করা যাচ্ছে না কেন, চার্জশিট হয় না কেন, মিস্টেরিয়াস। কিন্তু দেখেন, রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। এটা দেখেছিলাম আমরা সাগররুনি হত্যায়, দেখবেন। কিন্তু এই মামলায় আমিও একজন আইনজীবী। সাগররুনি হত্যায় প্রথম যখন মামলাটা আমার কাছে আসলো, তখন আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে কোথাও এক জায়গায় গিয়ে ঠেকে যায়, প্রশ্ন করেন আর ইনভেস্টিগেট করেন। তো এটা যখন 5ই আগস্টের পরে আসলো, তখন একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই টাস্ক ফোর্সের সঙ্গে আমি 2বার 3বার 4বার মিটিং করেছি। ওনারাও কিছু বলতে চান, আবার কিছু বলতে চান না। কোথাও গিয়ে এক জায়গায় মনে হয় ঠেকে যায়, তখন আর ডিসক্লোজ করে না। একই জিনিস হাদি হত্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, দিনের দুপুরে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম, এটা তদন্ত রিপোর্ট হবে না কেন? হু ইজ অবস্ট্রাক্টিং টু সাবমিট দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট? দ্যাট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে দ্যাট ইজ বি দ্য আলটিমেট ফেলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম অফ বাংলাদেশ। আপনি করবে কি? এটা স্টেট স্পন্সর ইনভেস্টিগেশন এজেন্সি করবে। যদি পিবিআই না পারে, সিআইডি করবে। সিআইডি যদি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, তাহলে টাস্ক ফোর্স গঠন করবে। এবং ডেফিনেটলি দিন যত যাবে, এভিডেন্সেস ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এরপরে কি হবে? 12 বছর সাগররুনির মতো, 13 বছর, 14 বছর। আর এখানে তরতাজা এভিডেন্স এখন জোগাড় করা যাচ্ছে না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছে ভারতে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, আনা যাচ্ছে না কেন? হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আমার মনে হয়, আমি তখনও বলেছিলাম, এটা দিস ইজ এ মিস্টেরিয়াস ইভেন্ট। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেলিয়ারের পরিচয় দিচ্ছি। আমি আহ্বান জানাবো মিনিস্ট্রি অফ হোম এবং অনারেবল প্রাইম মিনিস্টার, ইফ ইট ইজ পসিবল ফর হিম, ইমিডিয়েটলি ইন্টারভিউ করেন। সময় যত যাবে, যদি গুড উইশেস থাকে, আমি কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করছি এখানে, গুড উইশেস আদৌ আছে কি নাই? যদি গুড উইশেস থাকে, গুড ইন্টেনশন থাকে, কোনো ম্যালাফাইডি মোটিভ না থাকে, বোনাফাইডি মোটিভ থাকে, দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পাবলিশ দ্য এভিডেন্সেস। আপনি একই সাথে একজন আইনজীবী এবং একই সাথে একজন রাজনীতিবিদ, আপনারা একটু ঝেড়ে কাশলে তো মানুষের জন্য একটু সহজ হয় বুঝতে ব্যাপারটা, যে এই জিনিসটা সাগররুনির মতো বলে দিলেন, যে এই জিনিসটাও চাইলে সরকার আরো দ্রুত করতে পারতো, তাই তো? সেই জায়গায় সরকারের অনিচ্ছা কেন? আমি অভিযোগ পেয়েছি, বিভিন্ন জন অভিযোগ করেছেন যে সরকারের স্টেট মেকানিজমের অ্যাপারেটাসকে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে সেই পার্টটুকুকে এখানে ডিসক্লোজ করা দরকার। একই সাথে যে লোক ভারতে অ্যারেস্ট হয়েছে, যাকে কোর্টে নেওয়া হয়েছে, যেহেতু ভারতের আদালতে আছে, সে ওখানকার ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে নিয়েছে, তার একটা কনফেশনাল স্টেটমেন্ট প্রাইমারিলি রেকর্ড করা হয়েছে। সেই জিনিসগুলো সেই লোকটা স্পিল ওভার করেছে কোথায়? ভারতে, ওখানে আছে সে। তো তাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে বাংলাদেশে আনা দরকার। স্লো হচ্ছে কেন ওই প্রসেস? কোথায় এখানে প্রবলেমটা কোথায়? এই জায়গায় আমার ইন্ডিকেশনটা হলো, মেকানিজমের ভিতরে, ইনভেস্টিগেটিভ মেকানিজমের ভিতরে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি এগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত থাকে, তখন প্রসেস অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স ফ্রম আদার টু ইম্পর্টেন্ট কেসেস। আচ্ছা ডক্টর শিশির মনির, আজকে কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে আমাদের স্ক্রিনে, যখন আমরা কথা বলছি তখন যাচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে 99 ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন এবং আগামী 1 বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এখন এই ধরনের এইটাকে কি আপনারা, যারা এই সরকারের সমালোচনা করেছে, বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা এই সরকার সবচেয়ে বেশি সমালোচনা করেছে এই সরকারের এই পররাষ্ট্রমন্ত্রীর, এখন এটা কি তার কূটনীতির একটা সাফল্য বলবেন কিনা? অবশ্যই ইটস গুড। আজ থেকে সম্ভবত 86 সালে 41তম অধিবেশনে আমাদের এলাকার হুমায়ুন রশিদ চৌধুরী আবার সেই একই পদে ইলেকশন করে বিজয়ী হয়েছিলেন। তো তিনি 99 ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় 91 ভোট পেয়েছেন। তো খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোঝা যাচ্ছে যে তিনি এইটা সিকিউর করেছেন। ডেফিনেটলি দিস ইজ এ ডিপ্লোম্যাটিক সাকসেস। যা ভালো তাকে তো ভালো বলতে হবে। এটা অ্যাচিভ করতে তো কষ্ট করতে হয়েছে, ডিপ্লোমেসি করতে হয়েছে,
ভোটগুলো কালেকশন করতে হয়েছে, মেরুকরণ করতে হয়েছে, এবং এই 99 আর 91 মাত্র 8টা ভোটের ব্যবধান। 8টা ভোটের ব্যবধানে যে তিনি এটা এই মানে এই আমাদের এই অঞ্চল থেকে সম্ভবত ছিলেন আফগানিস্তানের একজন, আর আমাদের এইখান থেকে আর কেউ ছিলেন না। তো আমি মনে করি দিস ইজ এ গুড অ্যাপ্রোচ এবং হি শুড বি কনগ্রাচুলেটেড ফর দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন অনেকগুলো। একটা আছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা। এর আগে এই উদাহরণ আছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করে গেছেন, মানে এর আগে যারা ছিলেন কোনো কোনো সময়। এখন ওনার ক্ষেত্রে কি হবেন এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। উনি কোনো কোনো সময় এই ব্যাপারটাও আসছে যে তিনি হয়তো 1 বছরের ছুটি নিয়ে নেবেন, উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন সেটা। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটবে, কি ঘটবে, সেটা নিয়ে কি আপনি বলবেন? যে হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দেখেন, প্রফেশনাল অ্যাক্টিভিটিতে প্রায়র কন্ডিশন হলো আনডিভাইডেড অ্যাটেনশন। আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। দ্যাট ইজ এ জেনারেল স্টেটমেন্ট। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ, তবে তার এক্সেপশনাল ক্যাপাসিটি আমি দেখেছি, তার বায়োডাটা পড়েছি আজকে আমি আপনার এখানে আসতে আসতে। আচ্ছা, ওনার আরো বেশ কিছু সাকসেস রেট আছে। আমি জানি না বর্তমান সরকার হয়তো এগুলো দেখেই ওনাকে চুজ করেছেন, দ্যাটস গুড। কিন্তু সেকেন্ড কথাটা হলো যে যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। আর যদি মনে করেন যে না, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো তিনি পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, আবার 1 বছর ওই দায়িত্বটা পালন করবেন, ইন্টারন্যাশনাল মেকানিজমে এত বড় একটা সবচাইতে পার্টিসিপেটরি বডি, ওই পার্টিসিপেটরি বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার যে হক, যে কর্মকাণ্ড, যে লিয়াজো এবং প্রপার ডিসপেন্সেশন অফ হিজ রেসপন্সিবিলিটিস, এটা যদি পালন করতে চান তাহলে বহু কাজের কাজই হলে ইট উইল বি ডিস্টার্বড। আচ্ছা। আর এট দ্য সেম টাইম আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, বাট আই ফাউন্ড হিম মাচ মোর প্রফেশনাল দ্যান মেনি আদার্স। আচ্ছা, এটা তো প্রশংসার সুরেই বললেন। আচ্ছা, একটা লোক যদি ভালো কাজ করে উই শুড অ্যাপ্রিশিয়েট হিম। আচ্ছা, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে যাদের সাথে আমরা মানে টকশোতে আসছি, তার সমালোচনাই সবচেয়ে বেশি ছিল। সেটা ফর আদার রিজনস, আচ্ছা, নট ফর যে এখানে ইলেক্টেড হয়েছে, দিস ইজ গুড। কিন্তু উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকতে কি করেছেন, বিএনপি সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে উনি থাকতে কি করে ওনার বিরোধিতা করেছেন, শোনেন নাই সে কথাগুলো? যে একটা বিদেশি মানুষকে নিয়ে এসে আমরা দিয়ে দিয়েছি হলো সিকিউরিটি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তো এগুলো ক্রিটিসাইজ হয়েছে। তো ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস। কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। আমি মনে করি না এত কৃপণ আমাদের হওয়া উচিত। আচ্ছা, ডক্টর শিশির মনির, আজকে ঈদুল আজহার আনন্দের মধ্যেও আজকে একটু অন্য প্রসঙ্গে যাই আর কি, যেটা নিয়ে আগেই ভেবেছিলাম যে এই প্রসঙ্গ নিয়ে এই কথা বলবো। যে ঈদ শেষ হয়ে গেছে, আনন্দ এখনো বোধহয় রেশ আছে। ঢাকায় 26 থেকে 31 মে পর্যন্ত এই 5 দিনে একজন গৃহবধূকে হত্যা, 9 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ, সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্দুকখুন, নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা, মানিকগঞ্জে এক রাতে 3 জনের মৃত্যু। অন্য আরেকটি গণমাধ্যম বলছে যে ঈদুল আজহা ছুটিতে দেশের 18 জেলার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 26 জন। অন্যান্য জেলার পরিসংখ্যান সেখানে আসে নাই। এখন এইসব হত্যাকাণ্ডে সরকারের কোনো দায় দেখেন নাকি এটা ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন রকম বিরোধ খুনের দায় সরকার নাই? আসলে এটাই বাংলাদেশের স্বাভাবিক সময়। দেখেন, বাংলাদেশের সোসাইটিটার মধ্যে বড় ধরনের একটা ট্রান্সফরমেশন হয়েছে। এগুলো নিয়ে আমার আলাদা আর্টিকেল আছে, এগুলো আমি লিখেছি, ডেইলি স্টারে পাবলিশ হয়েছে, এবং একটা বড় ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি এই আলোচনা করার জন্য। সোসাইটিতে অপরাধ হয় কেন? সোসাইটিতে অপরাধ হয় এজ এ মাল্টিফ্যাক্টর ইস্যু হিসেবে। সোসাইটির অপরাধকে কোনো একটা পার্টিকুলার ইস্যু দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, কারণ অপরাধ হওয়ার আন্তর্জাতিকভাবে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে যে রিজনগুলো বলা হয়, সেই রিজনগুলোর মধ্যে কোনোটা রাজনৈতিক, কোনোটা অর্থনৈতিক, কোনোটা সোশ্যাল, কোনোটা অভ্যাসগত, কোনোটা আছে পার্সোনালিটি, মেন্টাল গঠন, এক্সপেরিয়েন্স, কিভাবে বড় হয়েছে, কোন স্টেজে বড় হয়েছে, তার আয় ইনকাম কি, বেকারত্বের ধরন কি, কি কারণে মাদকাসক্তির কি ভূমিকা এখানে আছে, করাপশনের কি ভূমিকা এখানে আছে, এইরকম একটা মাল্টিফ্যাক্টর এফেক্ট হলো ক্রাইম। এখন আপনি এটাকে জেনারেলাইজ করতে পারবেন না, কেউ জেনারেলাইজ করতে পারবেন। আপনি যখন দেখবেন কেউ জেনারেলাইজ করছে, তখন ধরে নিতে হবে তার অ্যানালাইসিসটা বায়াস। আচ্ছা, আপনাকে আপনাকে দেখতে হবে কেস টু কেস বেসিস। ধর্ষণ কেন হয়? ধর্ষণের জন্য আমাদের দেশে আপনি এটাকে কোন ইউনিভার্সিটিটা, কর্নেল ইউনিভার্সিটি থেকে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটাও আমি ডিসকাশনে ছিলাম ওই দিন। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে বাংলাদেশে শিশুদেরকে কেন ধর্ষণ করা হয়, রিজন কি, এই মেন্টালিটির নাম কি,
এই মেন্টাল গঠনটা কিভাবে তৈরি হলো একজন মানুষের। তারা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো মাদকাসক্ত থাকে, তারা আরেকটা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো যেখানে রেভেঞ্জফুল হয়। বাবার সঙ্গে হয়তো তার দ্বন্দ্ব লেগেছে, ভাইয়ের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে, তার রেভেঞ্জ নেওয়ার জন্য সে টার্গেট করেছে শিশুটাকে। এখন এই সমস্ত ডিপ স্টাডি আমাদের দেশে অ্যাবসেন্ট, আমরা সকলকে ফ্ল্যাটলি এক্সপ্লেনেশন দিয়ে দেই। আমি সিআইডি ডিপার্টমেন্ট অথবা পিবিআইকে বলবো, একটু মানে মোটা দাগে এগুলো সোশ্যাল ইস্যু সবগুলোই নাকি? নট অনলি সোশ্যাল, আপনি পলিটিক্যাল অ্যাসপেক্টও দেখতে পাবেন। যেমন আমার এলাকায় দিরাইশাল্লায় বিগত 1 মাসে অন্তত 7-8টা মার্ডার হয়েছে। কি মার্ডার হয়েছে? গ্রামে গ্রামে প্রকাশ্যে মারামারি। মূল উৎস কি? জমি নিয়ে। প্রথম জমি সালিশি ভেঙে গেছে, সালিশের মধ্যেই মারামারি শুরু হয়ে গেছে। এই পক্ষে একজন মারা গেছে, ওই পক্ষে একজন মারা গেছে। এগুলো আপনাকে সামলাতে হয়, আপনি তো জান এলাকায়। না, আমার তো আর সামলানোর ক্ষমতা নাই, কিন্তু আইনজীবী হিসেবে মামলা নিয়ে আসে আর কি আমার কাছে। প্রভাব আছে, তখন অনেকটা সালিশি করে মেনটেন করার চেষ্টা করা হয়। কিন্তু আমি বলছি এটা বেড়ে গেছে, এটা আগে এরকম দেখা যেত না, এত সিনারি দেখা যেত। আর দিকে দেখেন কি হচ্ছে, এখন এটা স্প্রেড করেছে, হবিগঞ্জ স্প্রেড করেছে, মৌলভীবাজারও স্প্রেড করেছে। সবচেয়ে অসুবিধা হলো পানিতে মানুষের জমি নিয়ে গেছে। এবার অগ্রিম বৃষ্টির কারণে সমস্ত ধান তলিয়ে গেছে। অভাবী মানুষ, তাদের কিন্তু রাতের খাবার ব্যবস্থা নাই, কিন্তু ঠিকই ঠেটা দেয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এখন এই জিনিসগুলোকে, আমি যে ইস্যুটা রেজ করতে চাই, এই জিনিসগুলোকে জেনারেলাইজ করা যাবে না। কিন্তু আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্টে অপরাধ প্রিভেনশনের জন্য যথেষ্ট স্টাডি নেই। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যালার্মিং। পুলিশের তো দুটো দায়িত্ব, একটা হলো প্রিভেন্ট করবে, আর একটা হয়ে যাওয়ার পরে ইনভেস্টিগেট করে এভিডেন্স আদালতে হাজির করবে। প্রিভেনশন মেকানিজমটাকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। ফলে যে ইনসিডেন্টসগুলো আপনি বলছেন, আমি মনে করি মিনিস্ট্রি অফ হোমের দায়িত্বটা কি? হোম মিনিস্টার গিয়ে তারা অপরাধ ফেরাতে পারবেন না, কিন্তু এটা স্টাডি করবেন। স্টাডি করে প্রিভেন্টিভ মেকানিজম নেওয়ার জন্য লং টার্ম প্ল্যান হিসেবে কি কি করণীয় আছে, এটা যদি করতে পারেন তবে গ্রাজুয়ালি অপরাধ প্রবণতা কমবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, তো আপনি ঈদ আসবে মানে 200-300 লোক মারা যাবে। উই আর রেডি, মেন্টালি রেডি থাকি। কিন্তু যে কোরবানির ঈদ আসছে, মিনিমাম 300 লোক মারা যাবে, এটা অ্যাক্সিডেন্ট হবে, 2টা ট্রাক পড়ে যাবে, আসার সময় গরু নিয়ে গোলমাল হবে, এখানে আর 3টা মানুষ মরবে। দেখেন, এটা ঈদ, কিন্তু ঈদ যাত্রা মানে 300 মানুষের জীবন চলে যাবে। ঈদ যাত্রায় 300 মানুষ, এই যে 25 মে থেকে 31 মে, এই 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 79 জনের। এটা হচ্ছে একদম রিপোর্টেড, যেটা আমরা পত্রিকায় আসছে। এবং আপনি তার আগের বার দেখবেন, রোজা ঈদে দেখবেন, তার দেখবেন আমি একটা রিপোর্ট দেখলাম 271 জন। এই যে আমি বলছি, এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব কি কাদের? আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, কিন্তু আমাদের এখানে অপরাধকে আমরা ফ্ল্যাটলি ডেসক্রাইব করি, কিন্তু এটাকে স্পেসিফিক রিজন বাইর করতে পারি না, কারণ স্টাডি নাই, রিসার্চ নাই, গবেষণাটা সঠিকভাবে নাই, প্রিভেন্টিভ মেকানিজম নেওয়া যায় না। হয়ে গেল, সবাই আমরা লেগে গেলাম, হয়ে গেল, এবার বিচার করো।